আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের সাধারণ গণিতের পরিমিতি চ্যাপ্টারের বোর্ড প্রবলেমের শুরু হবে লেকচারগুলি। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে ঢাকা বোর্ড 2025-এর যেই সৃজনশীলটা আছে, সিকিউটা আছে, ওইটা কী বলতেছে। আচ্ছা, তো ঢাকা বোর্ড 2025-এ যেই পরিমিতির সিকিউটা আসছে ওইটা হচ্ছে এইরকম। হ্যাঁ, আমি উদ্দীপকটা একটু লিখি। একটা বৃত্ত, বৃত্তের ভিতরে একটা অন্তর্লিখিত আয়ত, বৃত্তের ভিতরে একটা অন্তর্লিখিত আয়ত আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই আয়তর হচ্ছে এইটা হচ্ছে 8 মিটার, এই দৈর্ঘ্যটা, আর প্রস্থটা হচ্ছে 6 মিটার। হ্যাঁ, এটা দেয়া আছে। আচ্ছা, এখন এই জায়গাটা তোমার হচ্ছে একটু দাগাঙ্কিত করা আছে এইখানে। এইরকম, ঠিক আছে। আচ্ছা, এখন খ নম্বরটা আগে করি। হ্যাঁ, খ, এইটা হচ্ছে চিত্র 1। এখানে বলা আছে যে চিত্র 1 এইটার সাথে রিলেটেড হচ্ছে খ নাম্বারটা। খতে বলতেছে চিত্র 1-এ গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা খেয়াল করো, এই যে চিত্র 1, এই চিত্র 1-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কি একটা বৃত্ত, বৃত্তের ভেতরে কি একটা আয়ত। এই আয়তর দৈর্ঘ্য হচ্ছে কি 8 মিটার আর প্রস্থ হচ্ছে 6 মিটার, এবং একটা বৃত্ত অন্তর্লিখিত। এখন খতে জানতে চাচ্ছে যে এই যে গাঢ় যেই অঞ্চলটা আছে, গাঢ় যে জায়গাটা আছে, এই গাঢ় জায়গার ক্ষেত্রফল জানতে চাইতেছে। এখন এই যে গাঢ় জায়গাটা, হ্যাঁ, যে এই গাঢ় জায়গাগুলি 4টা জায়গায় যে আছে বিভক্ত, এদের তো আসলে ডাইরেক্টলি আমরা তোমার যে বীজগাণিতিক জ্যামিতিক আকৃতির যে সূত্রগুলি আমরা জানি, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, বৃত্ত, এদের মধ্যে তো ডাইরেক্টলি সূত্রটা পড়তেছে না। ডাইরেক্টলি তো আমি এই সূত্র দিয়ে, হ্যাঁ, এদেরকে বের করতে পারবো না। তখন আমার কাজ কি, মানে আমি যেই জিনিসের ক্ষেত্রফল বের করব তার যদি সূত্র না জানি, বা তাকে যদি ডাইরেক্টলি আমি কোনো সূত্রের আকারে ফেলতে না পারি, তখন আমার কাজ হচ্ছে এই অজানা জিনিসটাকে বের করার জন্য আমি যাদের সূত্র জানি বা যাদের আকৃতির ক্ষেত্রফলের নিয়ম আমার জানা আছে বের করার, তাদেরকে দিয়ে এই অজানাটা বের করা লাগবে। অর্থাৎ এই অজানাটাকে যদি আমি বের করতে চাই, এর মধ্যে আমার জানা কি আছে? জানা হচ্ছে যে এটা একটা বৃত্ত আছে, আরেকটা কি আয়ত আছে। এখন আমি যদি কোনোভাবে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারি, বৃত্তের ক্ষেত্রফল মানে কি পুরাটা এরিয়া, একদম পুরা এরিয়া, কারণ বৃত্তটা সবচেয়ে বড়। আর যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি, এবং বের করা খুব সহজ, কারণ এখানে দৈর্ঘ্যের প্রস্থ দিয়ে দিচ্ছে আয়তক্ষেত্রের, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমি যদি পুরাটা বের করতে পারি, বৃত্তের ক্ষেত্রফল পুরাটা, এবং ওইটা থেকে যদি আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে এই পুরা জিনিস থেকে যদি এই আয়তক্ষেত্র মানে এই যে এই সাদা অংশটা যদি বাদ যায়, তাহলে কি থাকে? গাঢ় অংশ। ওই গাঢ় অংশের ক্ষেত্রফলটা বের হয়ে গেল। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমি বের করতে পারবোই, এইটা তো কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রফল বের করা লাগবে। এখন বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমার কি লাগবে? বৃত্তের আছে একটা জিনিস, ব্যাসার্ধ। আমার ব্যাসার্ধটা জানা লাগবে যে এই বৃত্তের ব্যাসার্ধ কত। যদি আমি ব্যাসার্ধটা জেনে ফেলি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। অর্থাৎ এই অঙ্কের মেন পারপাস হচ্ছে এই পুরো বৃত্তের ব্যাসার্ধটা বের করা। এখন ব্যাসার্ধ বের করার একটা সম্পর্ক আমরা তৈরি করব। কিভাবে? খেয়াল করো, এইটা হচ্ছে বৃত্ত অন্তর্লিখিত একটা আয়তক্ষেত্র, দেখলেই বোঝা যায়। আমি যদি এই আয়তের কর্ণ, আয়তর অন্তর্লিখিত মানে এর 4টা শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের পরিধির উপর অবস্থিত। এখন আমি বৃত্তের পরিধির এই বিন্দু থেকে যদি আমি বিপরীত যে একটা বিন্দু আছে ওই তোমার বৃত্তের, এবং ওইটা হচ্ছে আয়তের 2টা বিপরীত বিন্দু, হ্যাঁ, শীর্ষবিন্দু, এইটা যদি আমি যোগ করি, তাহলে এটা কি হইতেছে? এইটা বৃত্তের ব্যাস হিসেবে কাজ করবে।
মানে এইটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, এইটা হবে কি বৃত্তের ব্যাস। মানে আমি বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে বৃত্তের পরিধির আরেক প্রান্তে, অর্থাৎ আয়তক্ষেত্রের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত একটা শীর্ষবিন্দুর মধ্যে গেলাম। আয়তের এক শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দুর মধ্যে যদি যায় সেটা হচ্ছে আয়তের কর্ণ, ঠিক আছে। আর বৃত্তের ক্ষেত্রে সেটা কি, ব্যাসার্ধ। অর্থাৎ আয়তের কর্ণের সাথে বৃত্তের ব্যাস, এইটার একটা সম্পর্ক আমি পেয়ে গেলাম। এখন এই সম্পর্কটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি খুব সহজে কিন্তু ব্যাসার্ধটা বের করতে পারি। অর্থাৎ এই অঙ্কের মূল বেসিক হচ্ছে এইটা, যে বৃত্তে অন্তর্লিখিত যে আয়ত আছে তার কর্ণ হচ্ছে ওই বৃত্তের ব্যাস। তার মানে বৃত্তের ব্যাস সমান আয়ত এর কর্ণ। তার মানে এখন আমার আয়তের কর্ণটা বের করতে হবে। আয়তের কর্ণ বের হয়ে গেলে সেটা কী হয়ে যাবে, বৃত্তের ব্যাস হয়ে যাবে। ওইটাকে আমি 2 দিয়ে ভাগ দিব, ব্যাসার্ধ চলে আসবে। তাহলে আমার অঙ্কটার বেসিক একদম শেষ। আচ্ছা, এখন আয়তর যে তোমার কর্ণটা বের করতে হবে, একটা জিনিস খেয়াল করো তো, এই যে এই ত্রিভুজটা, মানে এই অর্ধেক ত্রিভুজটা, মানে এই যে এইটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে এটা তো সমকোণ, কারণ এটা তো আয়ত। এই সমকোণ যদি হয়, সমকোণের বিপরীত বাহু কি, এই যে এইটা হচ্ছে কি অতিভুজ, আর এটা ভূমি বা এটা লম্ব। তাহলে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজেই এই কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি, ঠিক না? তাহলে কর্ণ কি হচ্ছে এই জায়গায়, কর্ণ হচ্ছে √8² যোগ 6², মানে অতিভুজ সমান √8 ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, একদম সহজ সূত্র, পিথাগোরাস। আচ্ছা, তার কর্ণ কত আছে সেখানে 64, এটা হচ্ছে 36, মানে 100, মানে আসছে 10। অর্থাৎ কর্ণ হচ্ছে 10। কর্ণ 10 হওয়া মানে কি, বৃত্তের ব্যাস কত, বৃত্তের ব্যাস কিন্তু 10। তা সুতরাং ব্যাসার্ধ কত আসতেছে, ব্যাসার্ধ আর আসতেছে 10/2, মানে হচ্ছে 5 মিটার। হ্যাঁ, 5 মিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন বৃত্তের ক্ষেত্রফল কত হবে, হচ্ছে πr²। পাই থাকলো, আর মানে হচ্ছে 5², তার মানে 25 পাই। এইটা হচ্ছে আমার বৃত্তের ক্ষেত্রফল, মানে এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল, এই পুরোটার ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবং পুরোটা থেকে আমি যদি আয়তক্ষেত্রটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, গাঢ় অংশটা থাকে, ওইটা চলে আসে আর কি। আচ্ছা, এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 8×6, ঠিক আছে। আচ্ছা, 6টা 48, তোমার মিটার স্কোয়ার, এইখানেও মিটার স্কোয়ার। সুতরাং গাঢ় অংশের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, (25 পাই 78.54 48 মিটার স্কোয়ার মাইনাস হচ্ছে 48 আসতেছে 30.54 মিটার স্কোয়ার। অর্থাৎ এই যে গাঢ় অঞ্চলটা আছে এইটার ক্ষেত্রফল হচ্ছে 30.54 মিটার স্কোয়ার। তো এটা আমরা বের করলাম কীভাবে, বের করলাম হচ্ছে পুরা এরিয়াটা বৃত্তের, তাই বৃত্তের ক্ষেত্রফল বের করলাম। এর ভিতরে একটা এরিয়া আছে যেটা আয়তক্ষেত্রের, ওইটা আমি ওই বৃত্তের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কি থাকে, গাঢ় অংশ, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা, এইটা হচ্ছে খ নাম্বার। হ্যাঁ, এখন হচ্ছে ক নাম্বারটা দেখি আমরা। ক নাম্বার বলতেছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ মানে কি, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে 3টা বাহুই সমান। সমবাহু ত্রিভুজ মানে এর 3টা বাহুই কি সমান, 7 সেন্টিমিটার করে, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে যে এই সমবাহু ত্রিভুজের কী করো, ক্ষেত্রফল নির্ণয় করো। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু আমরা একটা সূত্র জানি। দেখো,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। এখানে এ হচ্ছে সমবাহু ত্রিভুজের সমান সমান তিনটা বাহুর মান আর কি, একটার মান, কারণ তিনোটা মানই তো সমান। তো √3/4 এখানে এ হচ্ছে কি 7। আচ্ছা, তা আস্তে আস্তে √3/4 ইন্টু 7 7 49। তাহলে আমার মান আস্তে আস্তে এখানে 21.21 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রটা জানলেই আসলে তোমার অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, তো এই সূত্রের মধ্যে একটা জিনিসই জানতে হয়, সমবাহু ত্রিভুজে আছে একটা জিনিস, তিন বাহু কিন্তু আসলে এই তিনটার মানই সমান। তো এই একটা মান দিয়ে আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজে তার ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। এখন গ নাম্বার, গতে একটা সিলিন্ডার দেয়া আছে, সিলিন্ডার বা ব্যালন। হ্যাঁ, সিলিন্ডারটা হচ্ছে তোমার কি মানে ওই যেমন এইটা একটা সিলিন্ডার আকৃতি, মানে উপরে একটা বৃত্ত ক্ষেত্র হবে বৃত্তের, হ্যাঁ প্রস্থচ্ছেদটা, নিচেরটা কি হবে বৃত্তের, আর বাকি যে জায়গাটা তোমার ওই টিনের কৌটা দেখছো না, টিনের কৌটা, তো টিনের কৌটাটা হচ্ছে একটা সিলিন্ডার, বা এই যে এই মার্কারটা একটা কি সিলিন্ডার। হ্যাঁ, তো এর আশেপাশে এই যে এই পাশ দিয়ে একটা থাকবে, টিনগুলি থাকে। হ্যাঁ, টিনের কৌটার মধ্যে এই পাশ দিয়ে কী থাকে, গোলাকৃতির এইভাবে টিনটা থাকে, আর উপরে কী থাকে, টিনের কৌটা থাকে, আর নিচে কী থাকে, তোমার বৃত্তক্ষেত্রের মতো এটা টিন দিয়ে নিচে আটকে দেওয়া থাকে। এটা হচ্ছে তোমার সিলিন্ডার বা ব্যারন বলা হয় এইটাকে। তো এইটা দিয়ে দিছে আমাদের, দেখি আমরা। হ্যাঁ, এইটা হচ্ছে একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের উচ্চতা দিচ্ছে হচ্ছে 20 সেন্টিমিটার। আর ভিতরে দিয়ে রাখছে এটা তোমার 2262 সেন্টিমিটার কিউব। তাহলে আমার এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠটা হচ্ছে বৃত্ত, আর নিচের পৃষ্ঠটা কি বৃত্ত, আর এই ভিতরে আমি দেখতে পাচ্ছি সিলিন্ডারে কী দেওয়া আছে, আয়তন, কারণ সেন্টিমিটার কিউব দেওয়া আছে। এককটা দেখে তুমি বুঝা পেলা যে এইটা সিলিন্ডারের আয়তন দেওয়া আছে, কারণ স্কোয়ার হলে ক্ষেত্রফল, আর যদি স্কোয়ার না শুধু সেন্টিমিটার বা যে কোনো একটা একক থাকে তখন সেটা কি দৈর্ঘ্যপ্রস্থ বলা হয় আর কি। তো আমার আয়তন দেয়া আছে এবং কী দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে, মানে উচ্চতাটা, বেসিক্যালি উচ্চতাটা দেয়া আছে। এখন কি জানতে চাইছে চিত্র 2-এ সিলিন্ডারটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন একটা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি, যে তার বাইরের পৃষ্ঠে যে পৃষ্ঠগুলি আছে, বাইরের দিকে যে পৃষ্ঠটা আছে, ওই পৃষ্ঠের ক্ষেত্রফলই হচ্ছে তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন সিলিন্ডারের বাইরের পৃষ্ঠে আমরা দেখলে কি দেখি, আমরা দেখি সিলিন্ডারের উপরের দিকে কি আছে, একটা বৃত্ত আছে, এইটা একটা বাইরের পৃষ্ঠ, এবং নিচের দিকেও কি একটা বৃত্তের ক্ষেত্র, এটাও কি একটা বাইরের পৃষ্ঠ। আর এই যে তোমার এই জায়গাটা, এই জায়গাগুলিতে এইভাবে দিয়ে একটা তোমার টিনের ডিব্বা তৈরি করা হয়, বা যে ডিব্বাগুলি আমরা দেখি, এইটা কি, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এইটা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে উপরে বৃত্তের ক্ষেত্রফল, নিচে বৃত্তের ক্ষেত্রফল এবং এই বক্রতলের ক্ষেত্রফল, এই তিনটা যোগ করলে আমি কী পাবো, পুরা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। তার মানে উপরেরটা হচ্ছে পাইআর স্কোয়ার বৃত্ত, তাই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাইআর স্কোয়ার। আচ্ছা, নিচেও কি পাইআর স্কোয়ার বৃত্ত, আর এই যে বক্রতা, এই বক্রতলের ক্ষেত্রফল কত, 2πr/h। আমি যদি এগুলো যোগ করি 2πr স্কোয়ার হয়, আর 2πr/h, আমি এখান থেকে দেখো 2π আর কমন যায়, তাহলে থাকে কি r+h। বেসিক্যালি এইটাই হচ্ছে কি আমার একটা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। আর সিলিন্ডারের মধ্যে মানে একটা বৃত্তের তো ব্যাসার্ধ থাকলে আমরা সব বের করতে পারি, আর সিলিন্ডারের জন্য আছে তার এই ব্যাসার্ধ, এই যে দুইটা বৃত্তক্ষেত্র আছে তাই তার ব্যাসার্ধ আছে, আর একটা হচ্ছে কি উচ্চতা। অর্থাৎ সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতা জানলেই আমরা সিলিন্ডারের যে কোনো কিছু সব কিছু আমরা বের করতে পারি, আয়তন যা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার এখানে তো এইচ দেয়া আছে, এটা তো একটা এইচ, সিলিন্ডারের কি উচ্চতা। আমার যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয় তো এইচ তো দেয়া আছে,
আমার বের করতে হবে আর। তাহলে বেসিক্যালি এই অঙ্কের মূল থিমটা হচ্ছে আমাকে আর বের করতে হবে। আর বের করলে সূত্রের মধ্যে ফেললে আমার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। আচ্ছা, আর বের করার জন্য আমার কী ক্লু দিছে? এই যে আয়তনটা দিছে। আমি সিলিন্ডারের আয়তন কি জানি? সিলিন্ডারের আয়তন জানি পাই আর স্কোয়ার এইচ। এইটা সমান 2262, এইটা দিয়ে দিছে আমাকে। আচ্ছা, আমার এই জায়গা থেকেই মানে এই ক্লু থেকে আমার কি বের করতে হবে? আর এর মানটা বের করতে হবে। তা পাই, এইটা হচ্ছে আর স্কোয়ার, এইচের মান তো আমি জানি 20। দেখো এটাই তোমার আয়তন সেন্টিমিটার কিউবে দিছে, দৈর্ঘ্যটাও কি, উচ্চতা ওটাও কি সেন্টিমিটারই দিছে, তাই চেঞ্জ করলাম না। আমাদের আরটো কী বের হবে? সেন্টিমিটারই বের হবে। আচ্ছা, 2262, এখানে হচ্ছে আর স্কোয়ার 2262, এই পাইটা নিচে চলে যাবে আর 20টাও কি নিচে চলে গেল। দেখি আর স্কোয়ারের মান কত আসে। ভাগ পাই গুণ 20। হ্যাঁ, আচ্ছা, আমাদের মান আসছে এখানে 36 আসছে মান। হ্যাঁ, আচ্ছা, তো আর এর মান কত? আর এর মান হচ্ছে 6। তাহলে আমরা পাইলাম আর হচ্ছে 6 সেন্টিমিটার। এখন সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা কী বের করতে পারি? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তা 2 পাই তো এখানে আসেই, আর এর মান আমি কত পাইলাম? 6, ঠিক আছে, ইন্টু এই যে আর হচ্ছে 6 আর এইচ হচ্ছে 20, তো সেন্টিমিটার স্কোয়ার হবে। তো দেখো কি হয়, 2 পাই ইন্টু 6 ইন্টু এখানে কত হইতেছে? 26, ঠিক আছে। আচ্ছা, এগুলো গুণ করে দেখি আমি। একটা হচ্ছে গুণ 26 গুণ 3.1416, তাহলে আমার আছে 980। হ্যাঁ, 980.179 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এইটি হচ্ছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল। অর্থাৎ একদম সহজে কিন্তু আমরা এই অঙ্কগুলি একদম সহজ, ঢাকা বোর্ডের 2025-এর। জাস্ট আমার দেখতে হবে আমার কী ক্লু দেয়া আছে আর কী বের করতে বলছে। তো যেই ক্লু দেয়া আছে এবং যেটা বের করতে বলছে, এই দুইটার মধ্যে আমার কানেকশনটা তৈরি করে অঙ্কগুলি করতে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।